যা মার্কস ছিল আমার তখনকার দিনে গোয়েঙ্কা হয়ে যেত। তো আমি গোয়েঙ্কায় গেলাম, খুললাম, ফর্ম তুললাম, তুলে আমার এক বন্ধু ছিল তখন, হ্যাঁ, তার সাথে বাস ধরলাম, সিটি কলেজে নামালাম। ওই যে নামালো, মানে আমার পুরো টিমটাই ওখানে পড়তো, বুঝলে। 200 টাকা দিয়ে সেই লোকটাকে পকিয়ে পাকিয়ে ওই সাপটা কিনে নিয়েছি। বন্ধুর বাড়িতে দুপুরবেলা রবিবার শুনলাম ওর পাকা দেখা হচ্ছে, সোজা নিয়ে ওর বাড়িতে হাজির হয়েছে। না না, হয়তো সেই সব এখন হতেই পারে, মন্ত্রী ফন্ত্রী হয়ে গেছে। রাজনীতি কথাটা আজকের দিনে মানে পাল্টাতে পাল্টাতে একটা বক্সের মধ্যে তো মানুষকে এনে দিয়েছে। যারা আজকের ছাত্র নেতা, আনফর্চুনেটলি দে ডু নট নো, তারা জানে না কলেজের ইলেকশনটা কেমন। 294টা সিটে তো আমরা জিতবো না, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে 294টা সিটে যাতে তৃণমূলকে হারানো যায়। এই রাজ্যের শাসক দল চোখের জলটাকেই তারা তাদের সফলতা বলছে। যে 1 কিলো বা 1.5 কিলো পাঁঠার মাংসের দরে নিজেকে বিক্রি করে দিও না। প্রমমতা নহমতা। আপনি পশ্চিমবঙ্গকে দেখে ভোট দিন, আপনি সারা দেশটাকে দেখে ভোট দিন, ভবিষ্যতের কথা ভেবে ভোট দাও। পরমপ্রিয় রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। এই যে মা মাটি বলছে, মাকে মাটিতে মিশিয়ে দিয়েছে এই সরকার। বাঙালি ঘুরে বেড়াতে ভালোবাসে, সবাই জানে। এবার বাঙালি পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়ায়, ঘুরে বেড়াবার পরে তার যেটা ইচ্ছা হয় একটুখানি খাবো। সে যাই খাক না কেন, আলটিমেটলি তার প্রাণ হাঁকুক পাকুক করে একটু বাঙালি খাবার কোথায় পাওয়া যায়। যদি বাঙালি খাবার পেয়ে যায় তখন খোঁজ নেওয়ার চেষ্টা করে যে এই হোটেলের কাছাকাছি বা অন্তত রাঁধুনি বা কোনো একজন কর্মচারী যিনি কাজ করছেন যেখানে বাঙালি খাবার পাওয়া যাচ্ছে সে বাঙালি কিনা, তার সঙ্গে তার গল্প করতে ইচ্ছা করে। তো বাঙালির এই বাঙালিকে খোঁজা, নিজের লোককে খোঁজা, তা আর বলবার নয়। এমনকি শুধুমাত্র বেড়াতে গিয়ে নয়, এই ধরুন আবার কাছের লোক কোথায় সে খোঁজে, যখন তো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেল, দারুণ দারুণ লোকজন সেজে গুজে এসেছে, সেখানে আবার বাঙালিরা ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে সে আবার কাছের লোক খোঁজার চেষ্টা করে। একটা গপ্প করবার মতো বাঙালি কোথায়, যাকে পাশে নিয়ে বসে বসে বেশ মজলিস করে খাওয়া যাবে, চারটে আলোচনা করে। তো এই রকম বাঙালি যে আপনজনকে খোঁজে তার বলার কথা নয়। এবার আমরা আজকের আড্ডায় এমন একজন বাঙালি বলুন বা এমন বাঙালির খুব কাছের জনকে নিয়ে এসছি, যাকে বোধহয় আপনারাও কাছের জন করেই নিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সজল ঘোষ। তার আসল পরিচয় নিয়ে তো কথাই হবে, বাকি কথা তো পরে হবে। নমস্কার সজল ঘোষ। ছাত্র রাজনীতি, সেখানেও কলেজে ছাত্র রাজনীতি, ভেঙে দাও গুড়িয়ে দাও, হুট পাট হুজ্জুতি, প্রতিবাদ, রাস্তায় নামা। সজল ঘোষ নামটা আস্তে 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 না লেয়ারে চাপা দিয়ে দিল আমাদের এই বাঙালিরাই। তারা টিনে হিজড়ে সজল ঘোষের ব্যাগ থেকে ওই নামটা যে বার করলে দেবু, সেটাকেই রেখে দিল। সজল ঘোষ বললে সজল ঘোষ হয়তো তাকায়, কিন্তু দেবু বললে তার থেকে আরো ভগ্নাংশ সেকেন্ডের মধ্যে সাট করে ঘুরে গিয়ে পরিষ্কার বলে, হ্যাঁ কি। এই যে আপন করে নেওয়া মানুষের, এই যে দেবুর ওপরে ভালোবাসাটা, এইটা তোমার কেমন লাগে? আর সজল না দেবু কোনটা প্রিয়? অবশ্যই দেবো, অবশ্যই দেব। দেবু নামটা কার দেওয়া গো? বাবা ঠাকুরদা কেউ হবে, তারা বলে যায়নি যে আমাকে এই নামটা ইনি দিলেন। আমাদের একান্নবর্তী পরিবার ছিল, কেউ দিতে পারেন জ্যাঠা, দাদু, বাবা। বাবা দেওয়ার সম্ভাবনা কম, বাবা অন্য জগতে বেশি ব্যস্ত। মা সবার হাতে হ্যাঁ, পরিবারের হাতে হ্যাঁ। অন্য কেউ হবে, জ্যাঠা হতে পারে, দাদু হতে পারে। দেবু থাকতেই চাই, দেবু তাকে, ওই থাকতে চাই। ঠিক আছে। তো যাই হোক, দেবু আমাদের বিভিন্ন নামের পর না লেখা তো ওরফে, তো এখানে পরিষ্কার বোধহয় দেবু ওরফে সজল ঘোষ। ওরফে বললি না, এটা অন্যরকম ব্যাপার আছে। ওই ওই খবরের কাগজের নাম বলে আসামি আর কি, সজল ও ওরফে দেবু। দেবু। কান কাটা, হাত কাটা অমুক নাম আছে তো যাই হোক, দেবুর সঙ্গে জড়িয়ে গেছে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। এটা খুব অদ্ভুত রকম ভাবে, এটা দেবুর সাথে নয়। এটা তুমি যদি আমার অঞ্চলে যাও, আমার মতন কয়েকশো দেবুকে পাবে, যাদের পূর্বপুরুষের সাথে, তাদের রক্তের সাথে জড়িয়ে গেছে।
মানে এমন কোনো বাড়ি পাবে না, এমন কোনো অঞ্চলে, একটা ছোট অঞ্চল না, একটু বড় অঞ্চল ধরে, যার পরিবারের দাদু বাবা জ্যাঠা সে যে কেউ না কেউ এই পুজোর সাথে ইনভলভ ছিল না, এরম পাবে না। একটা পুজো ধরো এবছর 90 হলো, একটা যে কোনো প্রতিষ্ঠান এত বছরের পর বছর, দশকের পর দশক বেঁচে থাকে না যদি না তার পেছনে মানুষের আশীর্বাদ সহযোগিতা থাকে। তো সেইভাবে আর কি। দেখো এই যে তুমি বলছিলে না দেবু, তোমার সময় আছে তো? ওই যে তুমি বলছিলে না দেবু, মানে ব্যাপারটা হচ্ছে যে কলেজে ভর্তি হওয়া, কলেজে ভর্তি যে আড্ডা দেবু এসব বলছিলে, আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি। সিটি কলেজ ছিল তো, সিটি কলেজ। আমি কাগজের নাম আসতো, কিন্তু কাগজের নাম ওইভাবে আসতো। বিরাট বড় আলোচনা, যেটাকে লোকে উত্তেজনা বলে ভুল করছে, সেইভাবে ছাত্র আন্দোলন তখন সরগরম একদম। তখন ওদিকে আমরা হাওড়া ছাত্ররাজনীতি ওইসব জায়গায় ওখানে রয়েছে, আর এইখানে কলকাতাতে পরিষ্কার দেব দেব দেব। ঘটনাটা আমি বলছি, আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিলাম। তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর আমার যেটা আমার মানে আমার বাড়ির লোকেরাদের কাছে আনএক্সপেক্টেড ছিল, এতটা ভালো রেজাল্ট হবে। তো তারা আমাকে বুদ্ধি দিয়েছিলেন যে তুমি সায়েন্স নিয়ে পড়ো। তো আমি যদি সায়েন্স নিয়ে পড়তাম তাহলে এখনও আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছি হতাম আর কিরকম একটা ব্যাপার। তো আমি তারপর বাবার হাতে পায়ে ধরলাম, সবাইকে বোঝালাম, মাস্টারমশাইকে আরও বোঝাতে সময় লাগলো। তো বললেন যে ঠিক আছে, যদি কমার্স পড়তেই হয় তাহলে গোয়েঙ্কা। তো যা মার্কস ছিল আমার তখনকার দিনে গোয়েঙ্কা হয়ে যেত। তো আমি গোয়েঙ্কায় গেলাম, খুললাম, ফর্ম তুললাম, তুলে আমার এক বন্ধু ছিল তখন, হ্যাঁ, তার সাথে বাস ধরলাম, সিটি কলেজে নামালো। ওই যে নামালো, মানে আমার পুরো টিমটাই ওখানে পড়তো, বুঝলে? ওই যে বাস থেকে আমায় নামালো, পুরো লাইফ অন্যদিকে চালিয়ে। একদম, মানে এটা বলতে পারি যে আজকের যারা রাজনীতিতে যাদের জমাট বাঁধা পদক্ষেপ হয়, এটা খুব শাশ্বত এবং খুব সত্যি যে যাদের বুনিয়াদি জায়গাটা ছাত্র আন্দোলন। দেখো, ছাত্র আন্দোলন আজকের রাজনীতিতে আমি সেই থ্রিলটা খুঁজে পাই না। না, নেই। আর্ধেক জায়গাতে তো ধরো পরীক্ষা, মানে ছাত্র নির্বাচনই হচ্ছে না, ছাত্র রাজনীতি নেই। নির্বাচনটা শুধু ছেড়ে দাও না, ছাত্র রাজনীতি ছিল প্রতিদিনের ইস্যু। ক্লাস ঘরের ভেতর ওই ধরো 60টা 70টা 80টা ছেলের মাঝে, 100টা ছেলের মাঝে যে আলাদা আলাদা সংগঠন, আলাদা আলাদা টিম, হ্যাঁ, এইটা বোধহয় আজকে যারা আজকের ছাত্র নেতা, আনফর্চুনেটলি দে ডু নট নো, তারা জানে না কলেজের ইলেকশনটা কেমন। একদমই তাই। 10টা বছর, ক্যান ইউ ইমাজিন, 10টা বছর ছাত্র রাজনীতি নেই। তুমি আজকের রাজনীতিতে যাদেরকেই দেখবে, মানে আজকের রাজনীতিতে ছাত্র রাজনীতির লোক নেই, তার থেকে আগে তুমি যাদেরকেই দেখবে, ধরো সুব্রত মুখার্জি, প্রিয়রঞ্জন দাসবংশী, হ্যাঁ, তুমি ধরো সোমেন মিত্র, সিপিএমে চলে যাও, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, তুমি যাদের দেখবে সকলেই, মমতা ব্যানার্জি, সবাই ছাত্র রাজনীতির প্রোডাক্ট। এই ছাত্র রাজনীতি যে করেনি, আজকে রাজনীতিতে শুভেন্দু অধিকারী বলো, হ্যাঁ, তারা, তুমি বুঝতে পারো যে ছাত্র রাজনীতি যে করেনি তার রাজনৈতিক জীবন মানে অসহতাও এটা সম্পূর্ণ কি। আর আজকের ছাত্র রাজনীতি, তখনকার ছাত্র রাজনীতি, এখনো ছাত্র রাজনীতি, মানে ছাত্ররা স্করপিও গাড়ি নিয়ে আসছে, ছাত্র নয় তারা বাবা। আচ্ছা, মানে এটা তো ধরো ছাত্র রাজনীতির পর তারপর তোমার বিয়েটা কি মানে সেই সময় তাড়াতাড়ি হয়ে যায় না? আর একটু এইভাবে তোমার মানে না জিজ্ঞাসা না, জিজ্ঞাসা করলে আমরা ছবিতে দেখি, তারপর প্রচুর মানুষ যারা সন্তোষ মিত্র স্কোয়ারে যান, সেখানে তোমার স্ত্রী এবং শুধু স্ত্রী একা নয়, তাদের একটা বিরাট বড় একটা মহিলা টিম, বাঘা টিম, তারা মানে ওই চেটেপুটে বলে যে খাদ্য মেলাটা হয় রকমের, আমি সেখানে যাওয়ার সুযোগ পাই, উদ্বোধ খাওয়ার সুযোগ পাই, এবং তারপর আরো নানাবিধ ওই যে মেলাটা তো আমাদের একটা অদ্ভুত, আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে, সেটা তো প্রায় ধ্বংসের জায়গায় চলে গেছে, কিন্তু এই কলকাতা শহরে সেখানে যে এরকম একটা মেলা হতে পারে, সেটা কিন্তু লোকে ওই সন্তোষ মিত্র স্কোয়ারের ওই চৌহদ্দিটাতে আমি গিয়ে নিজে দেখেছি যে হ্যাঁ, বাঙালি বাঙালি আছে। না, বাঙালি মানে বাঙালির দুটো ব্যাপার হচ্ছে, ব্যাপার দেখো, অনেক বাঙালিকে জিজ্ঞাসা করবি যে তুই বেঁচে আছিস কেন,
সে বলবে খাবার জন্য। মানে বাঙালি বেঁচে আছে কিন্তু খাবার জন্য। কিছু লোক এখন অসভ্যের মতন বাংলা, বাঙালি, বাঙালির খাবার এসব নিয়ে আলোচনা করছে। বাঙালির খাবার চিরকাল তার ভ্যারিয়েশন ছিল। মা জেঠিমা যেমন রান্না করেছে, বাংলায় সাউথ ইন্ডিয়ান হোটেল আজ থেকে ছিল না। বহু আগে। বহু বছর আগে সাউথ ইন্ডিয়ান হোটেল মানে সেগুলো কিন্তু ভেজ। সাউথ ইন্ডিয়ান হোটেলে মটন কষা পাওয়া যায় না, তো সাউথ ইন্ডিয়ান হোটেল ছিল বাংলার। বাঙালি মানেই একটা খাওয়ার ব্যাপার আছে। দেখো, আগে আমরা ছোটবেলায় না রথের মেলা দেখতাম আমার পাড়ায় মৌলালির মোড়ে। জানো, সে মেলাটা এখন আর হয় না। 1 মাস ধরে চলতো, পাখি, খেলনা, ওই সেই ক্যাপোলা বন্দুক, তারপর ছিপি লাগানো বন্দুক, মারলে ঠাঁই করে গিয়ে তোমার গায়ে লাগবে। সাবান উপহারে সাবান, হ্যাঁ, সাবান, চুগলি, মগ এসব হ্যাঁ, পাওয়া তো যায়। সে এই জিনিসগুলো তো আজকে হারিয়ে গেছে। আবার সম্পূর্ণ যদি ওইটাই করি, তাহলে ওটাও আবার যদি ওটাকে পেরিয়ে আনার চেষ্টা করি, সেটাও চলবে। তো সেই জন্যই একটা মেলার করেছিলাম, যেখানে তুমি অনেক যে বাঙালির না খাওয়া জিনিস এখন হারিয়ে যাওয়া, ধরো পিঠে। এই যে যারা মাছ মাংস করে বেড়াচ্ছে, তারা জানে না যে বাঙালি একটা সময় এই নবান্নে যখন আমাদের ওই শীতের মুহূর্তে আমরা পিঠে খেতাম বাড়িতে, নতুন চাল। আর নবান্ন বলতে ওই নবান্ন নয়। আপনার কাছে রাম রাম, হ্যাঁ, তো ওর মধ্যে যাচ্ছি না। তো এগুলো চলতো, কিন্তু এখন সেগুলো আর পাওয়া যায় না। সেগুলো আমরা ওখানে আনি, যে ঢেঁকিতে চাল কোটা ছিটে, হচ্ছে, ছাঁটা কুটে হচ্ছে। সেটা দিয়ে তোমায় বানিয়ে দেওয়া হচ্ছে। পুরো প্রসেসটাই আজ হয় না, মানুষের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করি। বাঙালি পদ আনি, হ্যাঁ, বাঙালি মানে কি শুধু চাইনিজ থাকবে না, বাঙালি খেতে পছন্দের খাবার। সব সব বাঙালি পছন্দের খাবার, হ্যাঁ, সমস্ত কিছুই হতে পারে। যেমন আরেকটা জিনিসের জায়গা যেটা তোমার ওখানে রেয়ার, যেটা বলতে বলতে ওটা হলো, সেটা হচ্ছে পাখির একটা মেলা। ঠিক আছে, সেটা ব্রিলিয়ান্ট। মানে আমি সেখানে গিয়ে যে ধরো মজাটা পাই, আমার খালি মনে হয় যে আমি কোথাও শুধু তো মানে বাঙালি তো আছি, বাঙালিয়ানা তো রয়েছেই, আর তার সঙ্গে সঙ্গে কোথাও যেন মনে হয় যে বয়সে যারা থাকি না কেন, এটা শৈশবের মধ্যে কোথাও একটা দেখো, থেকে গেছে। ফুল, পাখি, শিশু, গান যে ভালোবাসে না, সে আর যাই হোক, সে মানুষ, হ্যাঁ, মানে অন্য সে মানুষ, মহামানব তো হতে পারে, তোমার আমার মতো মানুষ। ওখানে আমরা এটা, ধরো ওই পাখির মেলা যেটা তুমি বললে, এটা 30 বছর চলছে হবে হয়তো। তো এটা হচ্ছে যে পাখিগুলোকে তুমি শেখো, পাখিকে জানো। পাখিগুলো সবচেয়ে বড় ঐতিহ্য, মানে এখানে আমাদের মেলাটা, যে বেশিরভাগ পাখি ওপেন, খোলা দাঁড়িয়ে আছে, তোমার কাঁধে আসছে, তোমার পিঠে বসেছে। এবং এটা হয়তো অনেক মানুষই জানে না, ধরো পশ্চিমবঙ্গে কমসে কম 1 লাখ ছেলের, কমসে কম 1 লক্ষ ছেলে মেয়ের পেট চালাই পাখিগুলো। বাপরে। এটা আমরা আমরা বেকার বলি তো পশ্চিমবঙ্গে, এই বেকার শব্দটার পেছনে আমাদের অলসতাও আছে, অলসতাও আছে। আর এই পাখির, এই যাদের পেট চালায়, হ্যাঁ, তাদের বেশিরভাগই কিন্তু মাধ্যমিক পাস আর কি, এই জায়গা। মানে যারা আনস্কিল্ড বেশি, যাদের এডুকেশন একটু কম, তাদের পেট চালায় কিন্তু এই পাখি, কুকুর, এরম ধরো প্রচুর। তো এই যে দেবু, এই যে পাড়ায় লোকজনের একটা বিশ্বাস, একটা ভরসা, একটা ভালোবাসা, এই জায়গাটাতে কোথাও ওই মাটিটা, বিশেষ করে আমাদের শুধু পশ্চিমবঙ্গের রাজনীতির মাটি তো ডেফিনেটলি আমি বলবো, তার সঙ্গে সঙ্গে এই যে নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা, এই যে জায়গার মধ্যে প্রদীপ ঘোষ, দেবুর বাবা, বা সজল ঘোষের বাবা, ঠিক আছে, তার ধরো কোন জিনিসটাকে এখনো ধরো তোমাকে টেনে নিয়ে বেড়ায়? কারণ অনেকেই, আমি পার্সোনালি আলোচনা করতে শুনেছি আর কি, যে বাবাও এমন ছিল, মানে প্রদীপ বাবুও এমনটা ছিলেন যে সারাক্ষণ, মানে তার সঙ্গে না একটা প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক আছে, কিন্তু রাজনীতি কথাটা আজকের দিনে মানে পাল্টাতে পাল্টাতে একটা বক্সের মধ্যে তো মানুষকে এনে দিয়েছে।
যে এইটা করা মানে রাজনৈতিক কর্মসূচি। রাজনীতি আর ঠিক রাজনীতির জায়গায় নেই। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে আমার, মানে এই যে তুমি বললে না আমার বাবা, আমি তার থেকে বেশি ভালোবাসি আমি বাবার ছেলে, মানে আমি প্রদীপ সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষ না, প্রদীপ ঘোষের ছেলে সজল ঘোষ, এটা ভাবতেই আমি বেশি ভালোবাসি। আর বাবা এটাই ভাবতে ভালোবাসতেন। তো ঘটনা যেটা হচ্ছে আমার বাবা সব ব্যাপারেই আমার বাবা আর কি। তো আড্ডাবাজিতেও এই ধরো তুমি বলছো গুরু গম্ভীর রাজনীতি ব্যক্তিত্ব, তুমি যদি আমার পাড়ায় কোনো দিন যাও, সেই লোকগুলো এখন সংখ্যায় কমে যাচ্ছে, কারণ তারা বেশি বয়স হয়ে যাচ্ছে, চলে যাচ্ছেন। যারা আছেন তাদের যদি তুমি জিজ্ঞাসা করো, তারা বলবে যে এরা যা করতো ওরে বাবা পাড়ার মধ্যে। এই যে পাড়া ব্যাপারটা, এত আড্ডাবাজি, এত এই সারাক্ষণ সুখ দুঃখে একে অপরের সঙ্গে জাপায় থাকা। আড্ডায় না, আড্ডার কোনো সীমা হয় না, সীমানা পেরিয়ে, অনেকে বলেন না সেরকম, আড্ডা হচ্ছে সব সীমানা পেরিয়ে। ওখানে তুমি ওই একদম মহাকাশ থেকে ব্ল্যাক হোল তুমি সব পাবে। আড্ডায় যে জ্ঞান অর্জন করা যায়, হোয়াটসঅ্যাপে তুমি সেই জ্ঞান অর্জন করতে পারো, বুঝতে পারলে? তো মানে ওটা একটা আলাদা ইউনিভার্সিটি। তোমার সঙ্গে সাপের একটা নিবিড় এটা সম্পর্ক ইতিহাস রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। সাপ আবার কি করলো? আমরা তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখতে পেয়েছি, বুঝতে পারলে? সেটা হচ্ছে যে সজল ঘোষ একবার কোনো জায়গা থেকে এটি সাপ জোগাড় করে সে কারুর একটা বাড়িতে ঢুকিয়ে দিয়েছিল। আরে না না বললে এবং পুলিশে ধরে নিয়ে যাও। না সেই সময় জায়গা আনিন, কারণ আলাদা ছিল। আমি বলছি ঘটনাটা হচ্ছে আমার সে বন্ধুটি এখন বেঁচে নেই। ওই তখন আমাদের পাড়ায়, মানে সব পাড়াতেই তোমরাও দেখেছো, ওই বড় বড় ময়াল সাপ, হ্যাঁ পাইথন, যেটা পাইথন বা কি বলে, বিরাট বিরাট ওই সাপ নিয়ে ঘুরে ঘুরে লোকে ভিক্ষে করতো। হ্যাঁ, গলায় ঝোলা, গলায় ঝুলিয়ে লোকের গলায় দিত। ডুগডুগি নিয়ে ভালুক বলা বাসা, ভালুক ভালুকের জ্বর হতো। হ্যাঁ, তারপরে কি হয়েছে, ওই সাপ নিয়ে ওরম ঘুরছিল, তো হঠাৎ তখন যা আর কি, তো 200 টাকা দিয়ে সেই লোকটাকে পকিয়ে পাকিয়ে ওই সাপটা কিনে নিয়েছি আমার এক বন্ধু। 200 টাকা? 200 টাকা, 200, এটা অনেক 200 টাকা মানে হিউজ, অনেক টাকা সেই সময়। 200 টাকা মানে তখন অনেক। তো 200 টাকায় সাপটা নিয়ে গেছে। সাপটা নিয়ে নেওয়ার পরে এক বন্ধুর বাড়িতে দুপুরবেলা রবিবার শুনলাম ওর পাকা দেখা হচ্ছে, সোজা নিয়ে ওর বাড়িতে হাজির হয়েছে, সাপে গলায় রে ময়াল সাপ। হ্যাঁ, তো সে তো মানে হুলুস তুলুস দৌড়ি, বাড়ির মধ্যে একটা অশান্তি, সম্পর্ক ভেঙে যায় অবস্থা। ওখান থেকে বেরিয়েছি, এবার ওই সাপটা কি হবে, সাপটাকে কি করব? তো 200 টাকা ইনভেস্ট করে একটা সাপ থাকে না, সেই সাপের জ্বালায় বাড়ির লোক পালিয়ে যাচ্ছে, সব পাকা দেখা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, পাকা কাঁচা হয়ে গেছে। তো সেটাকে কি করব, সেটাকে আবার যে বন্ধু কিনেছিল পয়সা যে দিয়েছিল, বলছি তুই পয়সা দিয়েছিস, এটা তোর সম্পত্তি। তো দিয়ে কোনো রকমে তার হাতে গছিয়ে দিয়েছি। খানিকক্ষণ বাদেই তার বাড়ি থেকে ফোন যে আমার ছেলে পাগল হয়ে গেছে, মা বলছে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এলাম না, দাঁড়ান, যাবেন না। পাইথন নিয়ে? হ্যাঁ, তো আমার আসল ভয় হচ্ছে যে আমার নামটা বলেছে কিনা। তো যাই হোক, কোনো রকমে সেই বন্ধুর বাড়িতে গেলাম, বস্তা ভরে রেখে দিয়েছিল। সেই বন্ধুর বাড়ি থেকে আবার 200 টাকা এবার আমার গেল আর কি। হ্যাঁ, বললো তোর বুদ্ধিতে। 200 টাকা দিয়ে আবার গেলাম হচ্ছে সাপটা নিয়ে সেই লোকটার কাছে। না, টাকা কোথায় পাবো, সে 200 টাকা নিয়ে চমৎকার কোথায় চলে গেছে। গিয়ে ওই সাপটাকে একটা ধাপার ওখানে একটা জায়গায় রেখে দিলাম, দিয়ে তার মধ্যে যেটা করেছিলাম, বন দপ্তরের ফোন নাম্বারটা জোগাড় করে নিয়েছিলাম, দিয়ে একটা এসটিডি বুথ থেকে বলে দিলাম বন দপ্তরকে এরম সাপ পাওয়ার। তারা এবার নিয়ে চলে গেছে। তারা নিয়ে চলে গেল, পরের দিন টিভিতে দেখালো। এখন এইসব বলার পর আবার আমায় ধরবে কিনা জানি না, হয়তো সেই সব এখন হতেই পারে, মন্ত্রী হয়ে গেছে, ঠিক আছে। দেখো, কারণ আমাদের এখানে কিছুই না ফেলা যায় না। না একদম। কিছু লোক আছে, কিছু দল আছে, সেগুলো তুলে নিয়ে চলে যায়, ঠিক আছে।
চোখ, পাথর, বালি, কয়লা, কিডনি ফিডনি সব যখন নিয়ে যাচ্ছে, তখন ওটাকেও নিয়ে গেছে, সেটাও কোনো বড় কিছু হয়ে গেছে কিনা, নেতা মন্ত্রী হয়ে গেছে কিনা পশ্চিমবঙ্গে বলা যাবে না। তো যাই হোক, যখন এই সমস্ত কথা উঠলই, তো যেটা না বললেই আর কি নয়, সেটা হচ্ছে যে বরানগর থেকে তুমি দাঁড়ালে, হাড্ডাহাড্ডি একটা লড়াই, বিরাটভাবে অবরোধের চেষ্টা, মানুষের কাছে পৌঁছতে দেবে না, তারপরেও তুমি পৌঁছলে। ওই সময় থেকে তোমার যে ফাইট, রাজনৈতিকভাবে মানুষের কাছে পৌঁছবার জন্য যে লড়াই, মানুষের হয়ে যে লড়াই, সেখানে অল্পের জন্য ফলাফলের ক্ষেত্রে দেখা গেল যে সজল ঘোষ যে জায়গায় পৌঁছে যাচ্ছিল আটকে গেল। কিন্তু তারপরেও এই বরানগরের লোকজন, তারা এখনো পর্যন্ত এই সজল ঘোষকেই খোঁজে, যে ওখানে যেই জিতুক, যেই চেঁচাক, যেই আন্দোলন করুক, যা খুশি বলুক না কেন, এই যে সজল ঘোষকে যে খোঁজা এবং পছন্দ হয়ে যাওয়া, নিজের লোক ভেবে ফেলা, এটা আস্তে আস্তে এই সন্তোষ মিত্র স্কোয়ারের এই টোটাল যে জায়গাটা, এটা কি পরিষ্কার সজল ঘোষের একটা ব্যক্তিগত ক্যারিশমা আমি বলবো, নাকি তার পরিষ্কার এমন একটা নেচার যেটাকে বিশ্বাস করতে চায় মানুষ? না, আঁকড়ে ধরতে চায়। আমি একটা কথা বলি, দেখো, ওই আমার পাশে আমার দেবু বলে কাঁদে আসবে। একদম আমি বলছি, শোনো, প্রথমত না, উম, আজকের রাজনীতি যেভাবে, আমি রাজনীতিকে সেভাবে দেখতে চাই। এবং সত্যি বলছি আমি তোমায়, বরানগরে 3 বছরে ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছিল 11,000, ওদের ভোট কমেছে প্রায় 16-17,000। 85,000 পেয়েছিল, এবারে 69,000 পেয়েছে। হুম। বাকিটা তুমি ক্যালকুলেশন করো। আমাকে ওরা হারাতে পারতো না, আমাকে না, মানে বিজেপিকে ওরা হারাতে পারতো না। এই যে তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ আর কি, হ্যাঁ, সেই সিপিএম হঠাৎ করে 26,000 ভোট টেনেছিল। ওই বাড়তি ভোটটা, যেটা আগের বার 20,000 ছিল, যেটা তৃণমূলের সাহায্যে চলে গেল। একদম সেই কারণে ধরো পড়া যায়। আমি আমি রাজনীতির যখন শব্দ শুরু করলে আমি একটা জিনিস চাই, এবারে দেখো, সব সিটে আমরা জিতবো না, 294টা সিটে তো আমরা জিতবো না, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে 294টা সিটে যাতে তৃণমূলকে হারানো যায়। এটা একজন ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে বা অন্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে কারোর পক্ষে মুখে বলা সম্ভব না, কিন্তু এই কথাটা আমরা বলতেই পারি, আমরা যেখানে জিতবো না সেখানে তোমাদের হারানোর কারিগর হব। আচ্ছা, যেখানে আমরা জিতবো না তৃণমূল, সেখানে তোমাদের আমরা হারানোর কারিগর হব। এই জায়গাটা ফিক্স করা উচিত। বাইনারি 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 পলিটিক্স বলছে তো কেউ কেউ, বিশেষ করে এটা সিপিএম কংগ্রেস বলছে, আমি জানি না, ওরা যদি শূন্যে বেঁচে থাকতে চায়, ওরা যদি সংখ্যায় না আসতে চায়, কি করবে তুমি আর কি করবো আর, সেটা প্রশ্ন না, কিন্তু যদি বাইনারি হওয়া উচিত, ভোট বাইনারি হওয়া উচিত, প্রো অ্যান্ড নো, প্রো মমতা, নো মমতা। এর বাইরে নির্বাচন হলে যে যন্ত্রণায় আমরা ভুগছি, সেই যন্ত্রণা থেকে মুক্তি হবে না। আমরা সব সিট পাবো না, আমরা বলছি আমরা হারানোর কারিগর হবো তৃণমূলকে। অন্য জায়গায় যারা পাবে না তাদের এই অঙ্কটা ভাবা উচিত, এই কথাটা ভাবা উচিত। হ্যাঁ, আমাদের ইজিমের লড়াই তারপরে হবে, 31-এ কি হবে, তোরা তো শূন্যের খরা কাটা, ওরা কি চায় ওরা জানে। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে ধরো আমাদের এই রাজ্যে খারাপ লাগে, কষ্ট লাগে, চোখের জল নিয়ে এই বিভিন্ন ভাতার লাইনে মানুষ দাঁড়াচ্ছে, ঠিক আছে, যাদের হয়তো মাইনে তোলবার অফিসে বা কোনো জায়গায় চাকরি করে বা কাজ করে, তাদের ওই লাইনে, মাইনে তোলার লাইনে দাঁড়াবার যোগ্যতা বা কথা, কেউ এমটেক, কেউ এমএ, কেউ এমএসসি, আরও অনেক ডিগ্রি নিয়ে দাঁড়াচ্ছে আর কি, উল্লাস করছে। সেটাকে দেখে এই রাজ্যের শাসক দল চোখের জলটাকেই তারা তাদের সফলতা বলছে।
সেটা নিয়ে কষ্ট পাচ্ছে প্রচুর মানুষ। আর ওই যে ছেলেমেয়েগুলো দাঁড়াচ্ছে, এমনকি তাদের বাবা মায়েরাও বিটেকের ডিগ্রি নিয়ে এসে চোখের জল ফেলে দাঁড়াচ্ছে, এটাকে নিয়ে তারা উল্লাস করছে। কি বলবে সজল ঘোষ? দেখো, আমি প্রথম বলবো যা দিচ্ছে নিয়ে নাও, যা দিচ্ছে নিয়ে নাও। না, কারণ এটা মানুষের ট্যাক্স। ভাই এই তো আমারই টাকা, আমার টাকা, যা দিচ্ছে নিয়ে নাও। আমি তোমাকে একটা কথা বলি, যে 1 কিলো বা 1.5 কিলো পাঁঠার মাংসের দরে নিজেকে বিক্রি করে দিও না, নিজেকে বলির পাঁঠা বানিও না। বাঙালির কাছে এইটুকুই আবেদন। দেখো, বিজেপিও নিশ্চয়ই বলবে লোহে লোহে কো কাটতা হ্যায়। এই সহজ অঙ্ক থেকে সরে গিয়ে বিজেপির রাজনীতিতেও সমস্যা আসবে। বিজেপি নিশ্চয়ই বলবে যে লক্ষ্মী ভাণ্ডারের থেকে অলরেডি আমাদের বিরোধী দলনেতা বলেছেন, তাকে অনেকে সমর্থন জানিয়েছেন, 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দেব। 3,000 টাকা অন্নপূর্ণা হোক বা 1,500 টাকার লক্ষ্মী ভাণ্ডার হোক বা 1,500 টাকার বেকার ভাতা হোক, সবগুলোকেও তুমি জ্বললে তোমার সংসার চলবে, কর্মসংস্থানটার দর। সংসার চলবে না। তো এই জায়গাটায় আমার বক্তব্য যে বিজেপি 3,000 ভাতা দেবে, শুধু এটা ভাববেন না, বিজেপি 3,000 ভাতা দেবে, তার জন্য ভোট দেবেন না। আমার বক্তব্য হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী ভাতার জন্য আপনি ভোট দেবেন না। যুবশ্রী না, কি নাম, যুবসাথী, একই থেকে ওই একই বিড়াল দেখানো হচ্ছে। হ্যাঁ, প্যাকেটটা পাল্টানো, ওর স্টিকারটা পাল্টেছে। আমার বক্তব্য হচ্ছে যে আপনি এটা দুটোর কোনোটা দেখেই ভোট দেবেন না। আপনি পশ্চিমবঙ্গকে দেখে ভোট দিন, আপনি সারা দেশটাকে দেখে ভোট দিন। যে আমি বলছি যে সিপিএম টাইম টেস্টেড, কংগ্রেস টাইম টেস্টেড, তৃণমূল টাইম টেস্টেড। আমাদের অনেক নেতা বলছেন যে বিজেপি টাইম টেস্টেড নয়, আমি বলছি বিজেপিও টাইম টেস্টেড। দেখা উড়িষ্যা, দেখো বিহার, দেখো ঝাড়খণ্ড আমাদের নেই, তাতেও ওরাও কিন্তু আসলে সব হয়ে গেলে না মুশকিল, কোনটা কি বেরিয়ে পড়ে। মুশকিল হচ্ছে ওটাও কিন্তু, ওরা কিন্তু কেন্দ্রের যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু আটকাচ্ছে না, না, একদমই মানুষের জন্য মানুষের জন্য ওরা ছেড়ে দিচ্ছে, এখানে আটকাচ্ছে। হ্যাঁ এখানে আটকে দিচ্ছে। আয়ুষ্মান ভারত আছে, তাই তো, হ্যাঁ, বিশ্বকর্মা। আমার বক্তব্য হচ্ছে তুমি এইগুলোর দিকে তাকিয়ে দেখো। তা তুমি, আচ্ছা সত্যি কথা বলো, আমরা বিহারের লোকেদের কি বলতাম? পিছিয়ে থাকা। না, আমরা কি বলে ডাকতাম? ওরা আমার বন্ধু হলেও ব্যঙ্গ করতাম, বেটা বিহারি, হাঁটুতে বুদ্ধি, বলতাম না। আমরা উড়িষ্যার লোকেদের কি বলতাম? বেটা উড়িয়া, উড়ে। মানে এই অর্থনৈতিক ভাবে পিছিয়ে যাওয়াটাকেই ইনডাইরেক্ট। এরা আমাদের বাড়িতে এসে কি এরা আমাদের রাজ্যে কি কাজ করতো? এরা আমাদের রান্না করতো, সাহায্য, এরা জল তুলতো, এরা ভারীর কাজ করতো, জল নিয়ে আসা, ওই তো জল নিয়ে আসতো, রান্না করতো, উড়িয়া হোটেল ছিল, কল মিস্ত্রি ছিল। আমার বাংলার ছেলেরা ওখানে পড়তে যায়, ওখানে চাকরি করতে চায়, এই কাজগুলোই করতে যায়, এই কাজগুলো ওরা করতে যায়। পাল্টে গেছে পুরো। তুমি ভাবো এটা কতটা যন্ত্র অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে। না, আমি যেটা বলতে চাই যে বিজেপিও টাইম টেস্টেড, বিজেপিও টাইম টেস্টেড। তুমি সারা রাজ্য দেখে ভোট দাও, তুমি বিজেপির 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা মমতার যুবক সাথী বা লক্ষ্মী ভাণ্ডার দেখে ভোট দিও না, ভবিষ্যতের কথা ভেবে ভোট দাও। আর এই ভোট এলেই আবার মাকুড়া এসে বলবে, কি বলতো, বলবে বাজারে এই চালের দাম কত, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত। এবারটা ওইটা থেকে ওদেরকে বলুন বাদ দিতে। এবারে হচ্ছে মায়ের সম্মানের দাম কত, বোনের ইজ্জতের দাম কত, আমার বেকার ছেলেটার বাড়ির তার চাকরির দাম কত, আমার পরিবারের আমার প্রিয়জনেদের দাম কত, 10 লাখ। এর দিকে তাকিয়ে যেন ভোটা। আমার এটাই আবেদন মানুষের কাছে। পশ্চিমবঙ্গে এক একে শিল্প কলকারখানাগুলো গেছে, সবাই জানে। শিল্প যাই, কলকারখানা গেছে,
এত বড় শিল্পী, হ্যাঁ, এই বলে কলকারখানা গেছে, কলকারখানা চাপ, শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকে শিল্প বানিয়ে দিয়েছে, বলছে সেইখানে শিল্প চলে গেছে। যাক, বললাম না, আমি বলছি যে উৎকর্ষতায় বোম শিল্প, লুট শিল্প, চিতালবাজি শিল্প, শিল্প গাছে বলছো কাটো, ঠিক আছে, শিল্প পাল্টেছে, পাল্টেছে, সেটাই বলছি যে যেইভাবে পাল্টে গেছে এটা অন্যান্য শিল্পে চলে গেছে। আমি বলছি যে 6,688টা পরিষ্কার কারখানা তুমি ভুল করছো বস। হ্যাঁ, মমতাদি বলতেন 50,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে সিপিএম এর জামানায়। তো সেই 50,000-এর কতগুলোকে রিভাইভ করলি? নেই, সে তো কিছু করে সেটা তো একটাও করলি না, সব উল্টে একটা করলো ওগুলোকে, প্লাস 6,688টা চলে গেছে। সিপিএম 50,000 কলকারখানা নাকি বন্ধ 1,000 লিস্টেড কোম্পানি সেগুলো গেছে। গেছে। লাস্ট হাসতে হাসতে বাঙালির গর্বের ব্রিটানিয়া বিস্কুট বিস্কুট সেও চলে আর গায়ে নাতি খায়, আর খাবে না। অন্য রাজ্যের ব্রিটানিয়া খাবি, আর এখানে বসে বাংলা বাঙালি করবি, উড়িষ্যার ব্রিটানিয়া খাবি আর বাংলা বাঙালি করবি। আরে রাজনীতির ইস্যু কি? রাজনীতির ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদী কেন স্বামী রামকৃষ্ণ বলেছে। আর যারা এগুলো বলে তাদেরকে এতটুকু খেয়াল নেই, 15 দিন আগে মমতা ব্যানার্জি শ্রীকৃষ্ণ পরমহংস বলেছে, নজরুল ইসলামকে দিয়ে মহাভারত রচনা করিয়েছে, নজরুল ইসলামকে দিয়ে সারে জাহাজে আচ্ছা লাগিয়েছে। এগুলো বলে কি করে? রবীন্দ্রনাথ বাঙালি 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 শোনো, বলছে আজকের এই মুহূর্তে সবচেয়ে বড় টপিক হচ্ছে বাঙালি মাছ খাবে না। আরে বাঙালি এমনিও মাছ খাবে না, ইলিশ মাছের কিলো 2,000 টাকা যায়, তোর ভাতার পয়সা ইলিশ মাছ হবে? বাঙালি এমনিও মাংস খাবে না, মাছ খাবে না, কিছু খাবে না। আমি বলছি কিনলে তো খাবো। বলছি শোনো না, বলছে বিহারে সরকার বলে দিয়েছে মাছ। এত মিথ্যাবাদী, এত মিথ্যাবাদী, হ্যাঁ, যেদের মিথ্যাশ্রী, হ্যাঁ, প্রকল্পদের জন্য চালু করা উচিত। আচ্ছা, আমি বলছি তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে এখানে বসে বলছি, আমি একজন কাউন্সিলর, তো কলকাতা কর্পোরেশন 22শে জানুয়ারি 2025, আর তুমি দেখে নাও, ও সার্কুলার পেয়ে যাবে, হ্যাঁ জানি, যে ওখানে তারা হাউসে সিদ্ধান্ত নিয়েছে যে ওপেন বাজারে মাছ মাংস বিক্রি হবে না। এটাই তো বিহারের কথা বলেছে। আর তুমি আমার বলো দেখি, ওই যে রক্ত কাচাট কাচাট করে অনেকে কাটছে, যেতে পারে না। একটা বাচ্চা দেখলে তার কিরকম লাগবে? মুরগিটাকে গলাটা ধরে কাজ করে কেটে দিল, একটা বাচ্চা দেখলে তার কি মানসিকতা হবে? ভাই, আমার ধর্ম রক্তের মধ্যে দিয়ে হয় না, রক্তপাতের মধ্যে দিয়ে হয় না। আমি তো এটা থেকে অভ্যস্ত না। আমি যদি এটা মানে যে কোনো প্রাণীকে এভাবে কাটা দেখে তো আমি অভ্যস্ত না। এইটাই তো বলেছে, এদের গালে ঘুরে চর মারা উচিত। এই একই নিয়ম কলকাতা পুরসভার রয়েছে, তা একদম নোটিফিকেশন পুরসভা বড় বড় করে বিজ্ঞাপন লাগিয়েছে এখনো রাস্তা, কাগজে এখনো রাস্তায় রয়েছে নীল বোর্ডে সাদা দিয়ে লেখা। কেন থাকবে না? ঠিকই তো লিখেছে। এই হচ্ছে এখানকার মুশকিল। আর মানুষ এগুলো শুনছে, মানুষ এগুলো শুনছে। আবার যন্ত্রণাটা ওই কানটা খিস্তি করা উচিত, এদের কার কিচ্ছু না। এটা চট ছাপ্পর তো মারতে পারবি না। এটাই বলছি। আচ্ছা, আমি এই ব্যাপারে একটা খুব গভীর আলোচনায় যাচ্ছি। কেন আর ভবি? আমি বলছি গভীর, খুব ভালো। আমাদের পরমপ্রিয় রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। আর আমাদের পরম মুখ্যমন্ত্রী বলেছেন ওটাকেই, যত মাটি তত টাকা। না না, তোমার একটুখানি এদিক ওদিক হয়ে গেল। হ্যাঁ, এই টাইপের। তো আমার বক্তব্য হচ্ছে যে বলেছিলেন মাটি টাকা, টাকা মাটি। তার একমাত্র শিষ্যা বললেন যত মাটি তত টাকা। একটু দেখো, সময়ের তালেতে একটু এদিকের মাল ওদিকে হয়েই যেতে পারে, তাহলে কি হয়েছে? না, ওই যে পুরো মাটির টাকা। শোনো, মাটি হোক টাকা হোক, এই যে মা মাটি বলছে, মাকে মাটিতে মিশিয়ে দিয়েছে এই সরকারটা, মাকে মাটিতে মিশিয়ে দিয়েছে, দিয়ে নিজেদেরকে মানুষ বলছে। ইম্পসিবল। ধরো ইম্পসিবল এই বিষয়ের মাঝখানে, ধরো তর্কের খাতিরে ধরো তোমাকে বললাম যে একটা সিনেমা এসেছিল অনিল কাপুরের, একদিনের মুখ্যমন্ত্রী একদিনের প্রধানমন্ত্রী, এই যে স্বপ্নগুলো আসে,
বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ জিজ্ঞেস করেন বিভিন্ন মানুষকে, আমিও ধরো তোমায় করছি, আমাকেও লোকে করেছি, ঠিক আছে? ধরো তোমায় একদিনের জন্য যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়, তাহলে কোন 2-3টে বস্তু তুমি দিনান্দায় বলবে এগুলো চেঞ্জ হওয়া উচিত? আমাকে মিনিমাম 7 দিনের করে আচ্ছা, দিলাম। সুবিধা, মানে আমি তো অনিল কাপুরও নয়, আবার এইসব বললো না, আবার কাপুর ফাপুর বললেই আবার বলবে অবাঙালি অবাঙালি সেন্টিমেন্ট। হ্যাঁ, এর মধ্যে না, তুমি কোনটায় হাত দেবে তুমি আমাকে বলো তো? সবই পচে গলে গন্ধ বেরোচ্ছে। আমি ওই গলায় টাইপরাইটার ঝোলানো একটা টাইপিস্টকে আর বলবো ফ্যাক্স মেশিন অন कीजिए, এই সব পুরো সিনেমায় হয়। তুমি কোনটায় হাত দেবে? আমি প্রথম হচ্ছে একজনকে জেলে পড়ব, দুজনকে জেলে পড়বো। আচ্ছা, অপূর্ব। বেশি ভাই বোকে আগে ফার্স্ট হচ্ছে জেলে পড়বো, যদি এগুলো হয় আর কি। হ্যাঁ, তো শালা এতে এইসব বললে তো আমার চাকরি চলে যাবে না? না না না, যাবো, চাকরি কে নেবে? না না, বলছে দল যদি বলে তুই মুখ্যমন্ত্রী হতে চাই। না না, ওদের এমনি সবার চাকরি খুব ভ্যাসানি। ও ঘটনা হচ্ছে যে আমার যেটাই প্রথম হচ্ছে এদেরকে মানে আমি জেলে পড়বো। যে অর্থনৈতিক সামনে করেছে, এদের আর কোনো জায়গা নেই। আর বাকি দেখো, আমি তোমাকে বলছি, দেখো তুমি মজার ছলে বললে, কিন্তু তুমি সিরিয়াসলি যদি ভাবো, যে সরকার আসবে তাকে সংস্কারের পথে ভয়ঙ্করভাবে আঁকতে হবে। একটা সেক্টর ধরো, বামেরা অনেক বেকারত্ব রেখে গেছে। আচ্ছা, বামেদের কিন্তু ভদ্রলোকের এক কথার মতো, আমায় যেমন প্রত্যেক, আমি বলেই খেলি আর কি, খুব সৎ স্বীকারোক্তি তোমার সামনে বা দর্শকের বন্ধুদের সামনে বলতে তো অসুবিধা নেই। আমাকে প্রত্যেকেই যখন জিজ্ঞেস করে যে বিয়ে করছিস কবে, আমি পরিষ্কার বলি যে সামনে বছর। এক কথা আমার এই দিনই প্রত্যেকবার আমাকে বলে 10 বছর ধরে এই কথা জানি গেছে, আমি বলি ধরে নিই ভদ্রলোকের এক কথা। তো ঠিক তেমনই তুমি নেক্সট ফাগুনেও বলতে পারো, একই রকম খারাপ ঠিক না। তো নেক্সট ফাগুনের ঠিক তেমনই আমাদের এই প্রত্যেকবার ভোট এলে তৃণমূল দল, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার বলেন 294টাতে আমি প্রার্থী। তো সেটা কি এবার কি মনে হচ্ছে এবারের যে হাওয়া? আর বলতে পারবেন না, কেউ বিশ্বাস করবে না। প্রথমত ওরা সততার প্রতীকটা আর কিন্তু কেউ লেখে না, না, খুব লজ্জা পেয়েছে এটা। ওটা কিন্তু আর কেউ লেখে না। দেখবেন এগুলো তো কাউকে লেখাটা শেখাতে হয় না, এগুলো তো আমাদের ভেতর থেকে আসে না। লিখতে পারছি না। সততার প্রতীক মমতা, এগুলো কিন্তু ওরাও আর লিখতে পারছে না। আরে ওরা বলতো যতই করো চেঁচামেচি, নবান্নে আবার হাওয়াই চটি, এগুলো আবার বলছে না, হাওয়াই চটি শব্দটা আবার বলছে না। ওরা কিন্তু এটা বুঝতে পেরেছে যে মানুষের কাছে মুখোশটা খুলে গেছে, শুধু মানুষের কাছে না। তুমি কি করে বলবে বলো তো দেখি? আমরা বলতাম সোমেন মিত্র জিন্দাবাদ। আমি কোনোদিন ভাবিনি আমার সোমেন মিত্র চোর, আমি কোনোদিন ভাবিনি আমার সোমেন মিত্র দুর্নীতিগ্রস্ত। আজকে আমি যাকে বলছি সোমেন মিত্র, আজকে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমি বেড়া আমার না তো চাকরিটা চলে যাবে তাই বলছি। কিন্তু জানে এ কাকে জিন্দাবাদ বলছে? একটা চোরকে, একটা খুনি, রেপকে সমর্থন করা মহিলাকে, 26,000 চাকরি চুরি যাওয়া একজন একে কারিগরকে, প্রধান কারিগর। হ্যাঁ, তো এইটা যখন ভাবছি আর মুখে যে জিন্দাবাদটা বলছি, ওই জিন্দাবাদে হাতটা ওঠে না। দেখ, অনেকক্ষণ ধরে আড্ডা চলছে, এবার একটা শেষকার একটা জটিল জিনিস বলে আর কি পরিষ্কার শেষ করবো। আমি জানি যে যেমন এই পাড়ার যে আড্ডা, বৈঠকি যে আড্ডা, রকের যে আড্ডা, ঘরের যে আমাদের আড্ডা, চা বিস্কুট ব্রিটানিয়া যাই হোক, যা উড়িষ্যায় চলে গেছে খেতে খেতে। আরে আমরা ছোটবেলায় লেরো বিস্কুট খেতাম, কেউ নেই আর। ওগুলোকে আবার কেউ কেউ ভালোবেসে বলতো বিস্কুট, কুত্তা বিস্কুট, কারাত করে আওয়াজ হতো আর কি, দামে সস্তায় ছিল। আমরা নিজেরাও চা দিয়ে খেতাম, আর আমাদের চায়ের দোকানের পাশে যে লালুগুলো লাইন হাঁটতো, সবাই মিলে খেতাম, তাতে মানে আনন্দই হতো বেশি বেসিক্যালি। বলছি, এই এমন কি কোনো দিন বাঙালি দেখতে পাবে যে তুমি এই চোস পাঞ্জাবি পরেছো, মানে যেরকম খুব সাধারণ নেতারা পরেন, বা পায়জামা? না না, আমি যেদিন ওটা পরবো সেদিন আমি সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে যাব। আমি পাঞ্জাবি পরতে ভালোবাসতাম, হাইনেক পাঞ্জাবি পলিটিশিয়ানরা যেগুলো পরে, কিন্তু আমি একবার পড়তাম। তো একবার তখন কলেজের পড়ি, ছাত্ররা যদি কোনো মিছিলে
কোনো ছাত্র মিছিলে হাঁটছিলাম, আমি দেখলাম যারা পাঞ্জাবি পরে আছে তারা সব অচেনা মুখ সামনে হাঁটছে, আর আমার পেছনে আমার সঙ্গে যারা আমার সহকর্মীরা, যাদের আমার পরিচিত মুখ, তারা পেছনে হাঁটছে মিছিলে, এবং তারা তেড়ে খিস্তি করছে ওই সামনের পাঞ্জাবি পরা লোকগুলোতে। এই যে দিন থেকে আমি ডিসাইড করলাম নো মোর পাঞ্জাবি। আমি 2 দিন পাঞ্জাবি পরি, একটা হচ্ছে দোলের দিন একবেলা, আর অষ্টমীর দিন একবেলা। 2 দিন তুমি আমায় পাঞ্জাবিতে পারো। আড্ডা হলো চেনা সজল ঘোষ আর অচেনা দেবু ঘোষ, দুটো যে এক লোক সেটা বুঝতে পারা গেল। এবং ভরসা কেন মানুষ তার উপর বাড়ায়, কেন তাকে আঁকড়ে ধরে, কেন তাকে আপন করে, কেন সে আলাদা হয়ে আরও বেশি সাধারণের জন্য আরও সাধারণ, এই পুরো আড্ডাটা উঠে এলো। আরও আড্ডা মারতে ইচ্ছা করছিল, কিন্তু সময় যে বড়ই বালা। এডিটার বারণ করেছে, ডিরেক্টর বসই করে দিয়ে। হ্যাঁ, তাহলে ওই চেনা লোকটার পাশে আর একটা যে অচেনা লোক ছিল তাকেও আমরা দেখতে পেলাম এই আড্ডা। অন্তত কিছুটা ইচ্ছা অনেক ছিল, তো যাই হোক, ইচ্ছার বাড়াবাড়ি তো চলতেই থাকবে। আবার অন্য কোনো সময় অন্য কোনো আড্ডায় আমাদের দেবুদা মানে সজল ঘোষের সঙ্গে আড্ডা হবে। তো আজকের আড্ডা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। কথা সজলদা, তোমার এই কথাগুলো সারাক্ষণ তো ধরো নানান আমাদের যে আড্ডা, মন খুলে বলেছি। হ্যাঁ, এটা ভালো লাগবে, ট্রোল হবে, কি হবে এটা ভাবিনি, আর সততার সঙ্গে বলেছি। বাস ঠিক আমরা এই রকমই দেবুকে চাই, আমরা এরকমই সজল ঘোষকে চাই এর পরের কোনো আড্ডায়। ভালো থাকবেন, সবাইকে নমস্কার।